তবে ম্যাচের শুরুতে যা দেখিয়েছিল আতলেটিকো মাদ্রিদ সেটার জন্য রিয়াল মাদ্রিদ মোটেও আসলে প্রস্তুত ছিল না। রড্রিগো ডি পল রাইট সাইড থেকে তার একটা ক্রস, সেখানে অ্যান্টোয়াইন গ্রিজম্যান তিনি একটা ডামি করলেন এবং শেষটা কনর গ্যালাঘার তিনি করে দিলেন। ম্যাচের সময় তখন মাত্র 27 মিনিট, মানে ভালো মতো তো মনে হয় পানি নিয়ে 27 সেকেন্ড, মানে সেটাও বসে নাই মানুষজন। না, বসার তো কোনো উপায় নাই। এবং এইরকম ইলেকট্রিফাইং একটা স্টার্টের পরে মেট্রোপলিতানো আরও বেশি জমে গেল। ওটা এমনিতেই এমন একটা পরিস্থিতি নিয়ে ছিল যেখানে মনে হচ্ছিল যে আতলেতিকো মাদ্রিদের পক্ষে ভালো করা সম্ভব। এবং আপনি যখন সারা সপ্তাহ জুড়ে এক গোলে পিছিয়ে আপনি সেখান থেকে সময় নিলেন মোটে 30 সেকেন্ড, 3 সেকেন্ড কম, 27 সেকেন্ড। যদি এই ম্যাচের ফলাফলটা একটু অন্যরকম হতে পারতো তবে 27 সেকেন্ডের একটা মিথ হয়তো চালু হয়ে যেত আলটিমেটলি। কিন্তু পুরো ম্যাচটাতে আতলেতিকো মাদ্রিদ এটা মোটামুটি কনফার্ম যে 90 মিনিটের মধ্যে রিয়াল মাদ্রিদ আসলে হেরেছে আতলেতিকো মাদ্রিদের কাছে মেট্রোপলিতানোতে। এবং আতলেতিকো মাদ্রিদ অন দ্য বল, অফ দ্য বল সব জায়গাতেই আসলে রিয়াল মাদ্রিদকে ওভাবে কোনো সুযোগ দেয় নাই। শুধুমাত্র ওই সেকেন্ড হাফে ওই একটা ল্যাপস না ঘটলে যদি ভিনিসিয়াস পেনাল্টিটা কনভার্ট করতেন তাহলে হয়তো আবার গল্পটা পুরোপুরি পাল্টে যেত। ওই বলটাকে এখনো এসে নেমেছে। কিন্তু দেখেন এই জায়গায় তো ভিনিসিয়াস আসলে আনলাকি, কিছুই তার করার জন্য, মানে লাইফে কখনো তিনি পেনাল্টি মিস করে নাই রিয়াল মাদ্রিদের হয়ে। 7বারই তিনি পেনাল্টি জিতেছেন। এই প্রথম গোলের স্টিলগুলো আমরা দেখছিলাম মোশনটা, এরপরেই যখন হচ্ছে এমবাপ্পেকে লংলে তিনি ফাউলটা করলেন, ভিনিসিয়াস জুনিয়র তিনি পেনাল্টিটা নিতে গেলেন এবং সেখানেই চাঁদে পাঠিয়ে দিলেন ভিনিসিয়াস জুনিয়র বলটা, যেটা নিয়ে মানে জুড বেলিংহাম একটা দারুণ কিন্তু ভালোভাবে তিনি বুঝিয়েছেন। মানে বলা হচ্ছে রিয়াল মাদ্রিদটাকে একেবারে পারফেক্টলি ওন করেন জুড বেলিংহাম। দেখেন এরপরে কি হলো, ভিনিসিয়াস জুনিয়র ইজিলি এই ম্যাচের খলনায়ক বনে যেতে পারতেন। আলভারেজ যিনি পুরো ম্যাচ জুড়ে দুর্দান্ত, এমবাপ্পের এটা মানে দারুণ। না, আলভারেজের কথা একটু বলি যে পুরো ম্যাচ জুড়ে যেভাবে দুর্দান্ত খেলেন, এক্সট্রা টাইমে তিনি এমনভাবে দৌড়াচ্ছিলেন বাকি যারা কামাভিঙ্গা পর্যন্ত যিনি পরে মাঠে নেমেছেন তারাও তার সঙ্গে পারছিলেন না। এই যে ডেডিকেশন, আর আলভারেজই আতলেতিকো মাদ্রিদের একমাত্র ভরসা হয়ে উঠেছিলেন একদম শেষের স্টেজে গিয়েও। আর দু একটা যদি এরকম জায়গায় থাকতো, সরলজ যখন নামলেন তখন যদি আর দু একটা ক্রস ভালো মতো করানো যেত, আমি একটা ক্রসও দেখিনি, আমার মনে পড়ে না। লাস্ট মোমেন্টে হচ্ছে যখন আনহেল করে একটা আনরিয়াল মানে অ্যাঙ্গেল থেকে শুটটা, আলভারেজের পাস দেওয়ার কথা ছিল, আলভারেজ একদম ওপেন স্পেসে ছিলেন, আলভারেজ চাচ্ছিল না, কিন্তু কোরিয়া হচ্ছে টার্ন করে যেভাবে শুট নিয়েছিলেন ওইটা যদি একটু লো অ্যাঙ্গেলে থাকতো তাহলে ওটা অন্যরকম একটা গোল হতেই পারতো। সেটা অন্য একটা কথা। কমেন্টেটরও বলছিলেন যে আনরিয়াল অ্যাঙ্গেল থেকে চেষ্টা করেছে, কিন্তু আলভারেজ আবার সেখানে বলছিলেন যে খালি স্পেসে ছিলেন আলভারেজ। বাকিরা সবাইকে তুলে নেওয়া হয়েছে, গ্রিজমান উঠে গেছেন, সরলট নেমেছেন, কিন্তু যখন সরলট এবং কোরিয়া নামেন আলভারেজের রোলটা পাল্টে যায়। আলভারেজ ওইরকমই একটা রোলস রয়েস প্লেয়ার যাকে বিশ্বাস করেন সিমিওনে যে তিনি যেখানে দরকার সেখানে তিনি খেলাতে পারবেন। কিন্তু আনফরচুনেটলি আলভারেজই শিরোনামটা হলেন, যে খুবই আনফরচুনেট আলভারেজের জন্য, যেখানে তিনি দুর্দান্ত একটা ম্যাচ খেলেছেন। আনফরচুনেট তো আসলে ভিনিসিয়াস জুনিয়রের জন্য, এবং ভিনিসিয়াস জুনিয়রের সেই পেনাল্টিটা নিয়ে বা ভিনিসিয়াস জুনিয়রকে যে তুলে নেওয়া হলো লাস্টে শুট আউটে তিনি ছিলেন না। ম্যাচ শেষে এই নিয়ে আসলে কথা বলতে হয়েছে কার্লো আনচেলত্তিকে। তিনি আসলে যেটা বলছেন যে ভিনিসিয়াস জুনিয়র একটু টায়ার্ড হয়ে গিয়েছিলেন, ভিনিসিয়াস নিজে থেকে আসলে বলছিলেন যে তাকে তুলে নেওয়ার কথা। ভিনিসিয়াসই পেনাল্টি নিবে সেটা আগে থেকে নির্ধারিত ছিল, মানে প্রথম পেনাল্টি শুট আউট যেটা আসলে এমবাপ্পের ওই ফাউলের পর হয়েছিল। তবে দুর্ভাগ্যের ব্যাপার সে ওটা মিস করেছে। শুট আউটের সময় ওর থাকার কথা ছিল না, সে অনেক ক্লান্ত হয়ে পড়ায় আমাকে বলেছিল ওকে মাঠ থেকে তুলে নিতে। এই জায়গায় দেখেন যখন তুলে নেওয়া হলো তখন এনরিককে নামানো হলো। ইনফ্যাক্ট লাস্ট শুট আউটের লাস্ট শটটা প্রথমে রিয়াল মাদ্রিদ থেকে ভাবা হয়েছিল সেটা এনরিককে দেওয়া হবে, ভালো হয়েছে দেওয়া। হ্যাঁ, দেওয়া হয়নি কারণ হচ্ছে কি এনরিকের মধ্যে নাকি মানে একটু ধরেন বয়সার কথা, একটা পেনাল্টি কিকটা নেবে, তখন হচ্ছে রুডিগার যেহেতু লাস্টবার হতো ম্যানচেস্টার সিটিকে রুডিগারের শেষ পেনাল্টি শুট আউটে রিয়াল মাদ্রিদ হারিয়ে জায়গা করে পরের রাউন্ডে আসলে আলটিমেট উঠে গিয়েছিল, সেই কারণে ব্যাক করে। এবং আমার মনে হয় ডিয়েগো সিমিওনে মানে ব্যাড লাক, এটা কমপ্লিটলি ব্যাড লাক আতলেটিকো মাদ্রিদের জন্য ছাড়া আর কিছু না। 120 মিনিট এভাবে ফাইট করার পর আবারও এই রিয়াল মাদ্রিদের কাছে বিদায়। রিয়াল মাদ্রিদের রয়্যালটি, রাইট, মানে আরো একবার রিয়াল মাদ্রিদ বিং রিয়াল মাদ্রিদ। আমি ম্যাচটা যখন পেনাল্টিটা মিসও হয়েছে বিনিসিয়াসের, সেই পেনাল্টিটা মিস হওয়ার পর আমি ভাবছিলাম যে সামহাউ রিয়াল মাদ্রিদ উইল কাম ব্যাক বিকজ দেম বিং রিয়াল মাদ্রিদ, যে 13-14 ওই ঘটনার পরও যেখানে রিয়াল মাদ্রিদ বেসিক্যালি
কাম ব্যাক করে ম্যাচ জিতেছে, সেখানে এই ঘটনাটা অস্বাভাবিক কোনো ঘটনা না, সেটা আসলো পেনাল্টি শুট আউটের পর। কিন্তু তারপর আসলে দিয়েগো সিমিওনে বলছেন তিনি তার প্লেয়ারদের নিয়ে অনেক বেশি গর্বিত, তার প্লেয়াররা এর চাইতে বেশি কিছু আর তাদের পক্ষে দেওয়া সম্ভব ছিল না। এবং দিয়েগো সিমিওনে ওয়াজ দ্য 12th ম্যান অ্যান্ড দ্য হার্ট অফ দ্য মেট্রোপলিটানো। তিনি বলছেন আমি আমার খেলোয়াড়দের নিয়ে গর্বিত, সন্তুষ্ট, আমরা মনে রাখার মতো একটা রাত কাটিয়েছি। হ্যাঁ, রিয়ালকে হয়তো চ্যাম্পিয়ন্স লিগে পার করতে পারিনি, কিন্তু ওরা আমাদের বিপক্ষে ভুগেছে, তারা এই জয়ের স্বাদ মনে রাখবে ঠিকই, কিন্তু এটাও ভুললে চলবে না যে আমাদের সাথে খেলতে আসাটা সহজ নয়। গতকালকে একটা কর্নার উইন করেছে আতলেতিকো মাদ্রিদ, দিয়েগো সিমিওনে ওয়াজ বাজিং, একটা ট্যাকেল উইন হয়েছে, দিয়েগো সিমিওনে মানে পারলে তিনি মাঠে চলে আসছেন। এরপর ম্যাচটা হেরে গিয়েছে, ম্যাচটা হারেনি আতলেতিকো, সাথে সাথে হচ্ছে তিনি সবার সামনে চলে আসলেন, তিনি সবাইকে ঠান্ডা হতে বলেন, ইটস ওকে, সবাইকে র্যালি করে হচ্ছে সব পুরো স্টেডিয়ামে তিনি করমর্দন করেছেন। এরকম মানে কোচ, তার পক্ষে এত কিছু করার পরও রিয়াল মাদ্রিদকে পার করতে না পারা, এটা আসলেই একটা দুর্ভাগ্য। আমরা অনেক সময় ভুলে যাই যে এই সিমিওনে আসার আগে আমি ভুলে 14 বছর মাদ্রিদ ডার্বিতে আতলেতিকো মাদ্রিদের কোনো জয় ছিল না। তো সেখান থেকে হয়তো হ্যাঁ, যে আতলেতিকো মাদ্রিদ বারবারই রিয়াল মাদ্রিদের প্যাচে পড়ে যাচ্ছে, কখনোই তারা রিয়াল মাদ্রিদকে হারাতে পারছে না চ্যাম্পিয়ন্স লিগে। কিন্তু আমরা যেটা সবসময় মাথায় রাখি না, বা অনেকেই যেটা আলোচনায় আনেন না, সেটা হচ্ছে এই আতলেতিকো মাদ্রিদকে আমরা যেভাবে দেখি এটা শুধুমাত্রই দিয়েগো সিমিওনের কারণে, এবং সে কারণে তো আতলেতিকো মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ জয়ের দ্বার প্রান্তেও আসলে ছিল, সেটা হয়নি। এবং রিয়াল মাদ্রিদ আতলেতিকো মাদ্রিদের এই সপ্তাহেও কিন্তু আসলে ছুটি মিলছে না, কারণ 2 থেকে 3 দিনের মধ্যেই তাদের মাঠে নামতে হচ্ছে রিয়াল মাদ্রিদ, যার প্রথমটা মাঠে নামছে, এবং আতলেতিকো মাদ্রিদ এরপর বার্সেলোনার এগেইনস্টে তাদের ম্যাচই রয়েছে 17 মার্চ রাত 2টায়। এর আগে 15 মার্চ ভিয়ারিয়াল ভার্সেস রিয়াল মাদ্রিদের ম্যাচ, সেই ম্যাচগুলো নিয়েও নেক্সট শোতে কথা হবে। বেসিক্যালি টেবিলের টপ 5 এর মধ্যেই ম্যাচ, ভিয়ারিয়াল হচ্ছে 5ম স্থানে আর বার্সেলোনা রাত 2টায় ওই খেলা দেখে সকালবেলায় আসবে হামজা। Good luck to you guys. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.